ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর যেটা মূল জিনিস এবারে দেখো। ফিঙ্গারপ্রিন্ট মানে হচ্ছে আমাদের এই যে আঙুল, এই আঙুলের ফিঙ্গার টিপে আমাদের যে প্যাটার্নটা থাকে, মানে থাম্ব দেওয়ার সময়, তাছাড়া থাম্বের সময় বেশিরভাগ সময় দেখি বায়োমেট্রিক দেওয়ার সময় এই যে ফিঙ্গারপ্রিন্ট আমাদের যেটা থাকে, এই ফিঙ্গারপ্রিন্ট কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আলাদা। প্রত্যেকটা মানুষের আলাদা বলেই এটা সবার জন্য ইউনিক। ঠিক তেমনি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট মানে হচ্ছে ডিএনএ এর যে প্যাটার্নটা থাকে, ডিএনএ এর প্যাটার্নটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা। ওকে, এবার এখানে একটা জিনিস বলে রাখি যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আর ফিঙ্গারপ্রিন্ট এই দুটো জিনিসের কিন্তু কোনো লিংক নেই, কোনো মিল নেই। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টকে ডিএনএ এর পাশে ফিঙ্গারপ্রিন্ট কথাটা লেখা হয়েছে এই কারণেই, ফিঙ্গারপ্রিন্ট ঠিক যেমন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টও কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য আলাদা। ডিএনএ এর যে প্যাটার্ন প্রত্যেকটা মানুষের এটা আলাদা আলাদা হয়, তাই ফিঙ্গারপ্রিন্ট উইথ ডিএনএ, ডিএনএ এর সাথে ফিঙ্গারপ্রিন্টকে অ্যাটাচ করা হয়েছে। ঠিক আছে, তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কি? ডিএনএ এর যে সিকোয়েন্স আছে, ডিএনএ এর আমাদের যে প্যাটার্ন বা যে সিকোয়েন্স, তার উপর বেস করে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করা হয়। এর কি দরকার বা কোথায় দরকার পড়ে বা পদ্ধতিটা কি, দুটোই তো জিনিস, যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কি আর এর প্রয়োজনীয়তা কি, কোথায় কাজে লাগে এই জিনিসটা। তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে ডিএনএ আমাদের যে সজ্জাক্রম, বেস পেয়ারের যে সজ্জাক্রম, সেই সজ্জাক্রমের উপর বেস করে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করা হয়। দ্বিতীয় কথা হচ্ছে কোথায় কাজে লাগে। আমার মনে হয় এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কথাটা আমরা প্রায় সকলেই অনেক ছোট থেকে শুনে আসি, মানে বাংলা সিনেমা সিরিয়ালের দয়াই এই শব্দটা আমরা বেশ ভালোভাবেই জানি যে কি ব্যাপার। সেই বৃত্তান্ত না জানলেও ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এই শব্দটা বেশ জানি। তাহলে এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কাজে কোথায় লাগে? প্রথম, পিতৃত্ব বা মাতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে, মানে আমার বাবাকে বা আমি আমার ওই বাবারই সন্তান কিনা এটা জানার জন্য কাজে লাগে। দ্বিতীয়, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে মার্ডার বা ক্রাইম, যে কে মার্ডার করেছে, মানে ক্রাইম সিনে আমরা এক একটা জিনিস মানে সিআইডি তে হামেশাই দেখতে থাকি যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করতে হবে, ফরেনসিক ল্যাবে এই জিনিসটাই দেখা যায় যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মাধ্যমে এটা পুরোটা নির্ণয় করা হয় যে করেছেটা কে, যে সাসপেক্ট যাকে করা হয়েছে সেই করেছে নাকি আরো কেউ আছে, মানে ভিকটিমের কাছ থেকে যে পাওয়া যাচ্ছে স্যাম্পলটা, তাহলে সেটার সাথে আগে ম্যাচ করিয়ে দেখতে হবে। তাহলে সাসপেক্ট যাকে করা হয়েছে সেই নাকি অন্য আরো কেউ এর মধ্যে ইনভলভড আছে, নাকি 4-5 লিঙ্ক আছে না একজন আছে, পুরো জিনিসটা এখানে ক্লিয়ার করে দেয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। মেইনলি দুটো জায়গাতে এটা করা হয়। ফার্স্ট, প্যাটার্নিটি টেস্টিং মানে পিতৃত্ব বা মাতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে। সেকেন্ড, খুন বা মার্ডারের ক্ষেত্রে যে কে করেছে। ঠিক আছে, ফার্স্ট এবারে দেখো এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ যে মেইন বস্তু সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএ এর ব্যাপারে মোটামুটি জানি, এতদিন আমরা অনেক পড়ে নিয়েছি। তাহলে ডিএনএ এর একটা মানে ইউনিক ক্যারেক্টার বলবো না, এটা একটা ইউনিকনেস আমাদের কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই, প্রত্যেকটা মানুষের 99.9% সিমিলার। প্রত্যেকের, মানে আমারও যা, তোমারও তা, আমার বাবারও তা, একজন আমেরিকান যে আছে তারও তা, লন্ডনে যে বসে আছে একজন লোক তারও তা, মানে সকলের একই। এটা 99.9% ডিএনএ সবার একই। বেঁচে কত থাকলো? 0.1% বেঁচে থাকলো। এই 0.1%, এইটাই হচ্ছে আসল জায়গা, যে এই 0.1%টার জন্যই আমরা কিন্তু প্রত্যেকের থেকে আলাদা। তাহলে এই প্রত্যেকের থেকে যে আলাদা শুধুমাত্র 0.1%, মানে 99.9% একই, তার জন্য কিছু হচ্ছে না। কিন্তু ওই যে 0.1% বেঁচে থাকছে, যেটা আমরা সবাই আমাদের থেকে আলাদা, সে আমাদের আলাদা হওয়ার কারণ হচ্ছে 0.1% ডিএনএ। তাহলে এখন কোয়েশ্চেন আসবে যে এই 0.1% ডিএনএ
এর মধ্যে এমন কি আছে যার জন্য আমরা সবাই আলাদা হয়ে গেলাম? মানে এটা ইউনিক কেন হলো? যে আমি বললাম যে 99.9% সিমিলার, তাহলে 0.1% এটা কি ইউনিক? এর মধ্যে এমন কি আছে যেটার জন্য ইউনিক হয়ে গেল? দেখো, এই বললাম মানে সিআইডিতে যেরকম ডাক্তার সালুখে ওই যে এখন চশমাটা পরে পরে যে এখন ল্যাব টেস্ট করবে, ফরেনসিক টেস্ট গুলো যে করবে, বা এই যে এখন বাংলা সিরিয়াল গুলোতে যে জিনিসগুলো দেখা যায়, কি করে মানে আমার বাবা তুমি বা আমার সন্তানের বাবা তুমি, এই যে জিনিসটা এটা কোথা থেকে উঠে এসছে? এমন কি আছে এই জিনিসগুলোর পেছনে যে এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়? এই 0.1% ইউনিকনেসের মধ্যে কি কি থাকছে বা এর মধ্যে অ্যাকচুয়ালি আছেটা কি আমাদের? আচ্ছা, আমি যতটা বলবো একদম ভালো করে ফুল কনসেন্ট্রেশনে আমার কথাগুলো শুনবে, কেমন? দেখো, আমাদের যে ডিএনএ রয়েছে, ধরে নিলাম আমাদের কতগুলো ক্রোমোজোম আছে? আমাদের 46টা, মানে 23 পেয়ার্স ক্রোমোজোম আমাদের, তাই না? তাহলে এই 23 পেয়ার্স ক্রোমোজোমের মধ্যে আমরা যে কোনো একটা ক্রোমোজোম নিলাম, ধরো আমরা ক্রোমোজোম নিলাম 21st ক্রোমোজোম নিলাম, কেমন? 21 নম্বর ক্রোমোজোমটা আমরা নিলাম। এই 21 নম্বর ক্রোমোজোম জন্মের সময় কি হয়, যখন জাইগোট তৈরি হয় তখন 21 নম্বর ক্রোমোজোমটা আমাদের কি, প্রত্যেকটা ক্রোমোজোম দুটো দুটো করে সেটে আছে, মানে 1 নম্বর ক্রোমোজোম দুটো, 2 নম্বর ক্রোমোজোম দুটো, 3 নম্বর দুটো, 4 নম্বর দুটো, এই করে 23 নম্বর ক্রোমোজোমও দুটো আছে। তার জন্যই আমাদের 46টা ক্রোমোজোম। তাহলে এই যে দুটো করে আছে, একটা আছে বাবার থেকে, একটা আছে মায়ের থেকে। তাহলে ক্রোমোজোম 1 একটা বাবার থেকে এসছে, একটা মায়ের থেকে এসছে। ক্রোমোজোম 2 একটা বাবার থেকে এসছে, একটা মায়ের থেকে এসছে। এই করে আমাদের 23টা আছে বাবার থেকে, 23টা আছে মায়ের থেকে। তবে পরে আমাদের মধ্যে 46টা ক্রোমোজোম দেখা যায়। ক্লিয়ার? তাহলে এই 46টা ক্রোমোজোমের মধ্যে বা 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে আমি একটা ক্রোমোজোম নিলাম, ক্রোমোজোম 21, মানে 21 নম্বর ক্রোমোজোমটা নিলাম। তাহলে এই যে 21 নম্বর ক্রোমোজোম, এই 21 নম্বর ক্রোমোজোমটা কি আমাদের দুটো আছে, একটা বাবার থেকে এসছে, একটা মায়ের থেকে এসছে। তাহলে এই 21 নম্বর ক্রোমোজোমের মধ্যে ধরে নিলাম এই জায়গাটা, পুরো ক্রোমোজোমের এই জায়গাটা ধরে নিলাম আমাদের ওই 0.1% যে ইউনিক সেটটা বলছি, ওই 0.1%। আমরা কিন্তু এখানে শুধুমাত্র 0.1% সেটটাকে নিয়েই কাজ করব। এখানে ওই সিমিলারের কোনো গল্প নেই, এখানে এর কোনো গল্প নেই, ঠিক আছে? দেখো, তাহলে এই 0.1% ক্রোমোজোমের মধ্যে আমাদের থাকে কি, কিছুটা রিপিট সিকোয়েন্স থাকে। রিপিট সিকোয়েন্স জিনিসটা কি, মানে ধরো এই যে আমাদের যে নাইট্রোজেন বেস পেয়ার, নাইট্রোজেন বেস পেয়ার মানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এই অ্যাডেনিন, গুয়ানিন মানে এই চারটা নাইট্রোজেন বেস, এই চারটা নাইট্রোজেন বেস বারবার কি হচ্ছে, বিভিন্ন রকমের সজ্জাক্রম দিয়ে 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 এক একটা করে আমাদের কি তৈরি হচ্ছে, এই পুরো একটা সেট তৈরি হচ্ছে। এবারে এই যে রিপিট সিকোয়েন্স বলছি, তাহলে এই রিপিট সিকোয়েন্স মানে হচ্ছে যে ধরো এখানে এ আছে, এখানে জি আছে, সি আছে, সি আছে, টি। এই সেগমেন্টটার মধ্যে এ জি সি সি টি, এই হচ্ছে সজ্জাক্রম। তাহলে এ জি সি সি টি, এখানে আমাদের কতগুলো নাইট্রোজেন বেস আছে, 1 2 3 4, চারটা নাইট্রোজেন বেস আছে, মানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন চারটাই আছে। এই চারটা নাইট্রোজেন বেস আমাদের টোটাল কতগুলো নাম্বারে আছে, 5টা আছে। টোটাল 5টা নাইট্রোজেন বেস আছে, তাই না? এ জি সি সি টি, এই 5টা নাইট্রোজেন বেস মানে এই 5টা বারবার রিপিট হবে। কি রকম? এজিসিসিটি, আবার এটা এজিসিসিটি থাকবে, আবার এজিসিসিটি। ওকে, তাহলে আমার এখানে কবার রিপিট হলো, এজিসিসিটি, 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 3বার রিপিট হয়েছে। মানে আমার এখানে এইটাকে আমরা বলছি রিপিট সিকোয়েন্স। রিপিট সিকোয়েন্স, ওকে। রিপিট সিকোয়েন্সটা আমাদের হচ্ছে এজিসিসিটি। এই সিকোয়েন্সটা বারবার রিপিট হচ্ছে। এখানে কবার রিপিট হয়েছে, 3বার রিপিট হয়েছে। এই 3বার রিপিট হওয়াটাকে আমরা বলি কপি নাম্বার। 3বার রিপিট হওয়াটাকে আমরা বলি কপি নাম্বার, ওকে। এই 3বার রিপিট হওয়ার পরে টোটাল কতগুলো বেস পেয়ারে দাঁড়িয়েছে, এজিসিসিটি, 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 মানে 5 3 15, 15 বার রিপিট হয়েছে। মানে আমি বলবো এখানে আমাদের 15টা বেস পেয়ার আছে, তাই না? তাহলে এই যে 15টা রিপিট হয়েছে, 15 বার আছে এখানে, 15টা বেস পেয়ার এখানে আছে, এটা কপি নাম্বার হচ্ছে 3বার রিপিট হয়ে আমাদের 15টা বেস পেয়ারে দাঁড়িয়েছে।
তাহলে এই 15টা বেস পেয়ারে যে দাঁড়িয়েছে মানে এর লেন্থ এটা, আমরা এটাকে দৈর্ঘ্য বলতে পারি। এই জিনিসটা এতটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, তাহলে এইটা হচ্ছে আমাদের লেন্থ। 15 বিপিটা আমাদের হচ্ছে লেন্থ, দৈর্ঘ্য, ডিএনএ এর দৈর্ঘ্য, ঠিক আছে। একটা হলো কপি নাম্বার, মানে কবার রিপিট হচ্ছে, কবার কপি করা হচ্ছে, 3বার রিপিট হয়েছে। এটা আমরা এখানে একটা ছোট সেগমেন্ট দেখালাম, 3বার রিপিট হয় না, এটা বহুবার রিপিট হতে থাকে, 15 থেকে 20 বার, 25 বার, 50 বার, 60 বার, এরকম রিপিট হতেই থাকে। কিন্তু আমরা এখানে দেখানোর জন্য 3বার দেখালাম। তাহলে এখানে 3বার রিপিট হয়েছে মানে কপি নাম্বার 3, 3বার কপি করা হয়েছে। লেন্থ কত? লেন্থ হচ্ছে কপি করার পরে টোটাল বেস পেয়ার যতগুলো আছে, এই টোটাল বেস পেয়ার মানে টোটাল লেন্থ। তাহলে এই টোটাল লেন্থটাকে আমরা বলছি এখানে লেন্থ। দুটো জিনিস হলো। তাহলে এই কপি নাম্বার আর এই লেন্থ, এই দুটো জিনিস হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট জায়গা। এই দুটোর উপর বেস করে আমাদের পুরো কাজটা করা হয়, পুরো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর প্রসেসটা করা হয়। কবার রিপিট হচ্ছে আর এখানে কতবার কপি করা হয়েছে, বা কতবার এখানে মানে লেন্থটা কতটা বেড়েছে, লেন্থটা কতটা হয়েছে। এতটা ক্লিয়ার? এই রিপিট সিকোয়েন্স বা রিপিট যে ইউনিট, রিপিট ইউনিটটাকে আমরা বলছি জাঙ্ক ডিএনএ। মানে এই যে ক্রোমোজোম 21, এই ক্রোমোজোমটার ধরে নিলাম এই যে এই দুটো পার্ট, এগুলো হচ্ছে যেগুলো প্রোটিন কোড করে, মানে প্রোটিন বানাচ্ছে, যেগুলো যেগুলো কাজের পার্ট, যেগুলো আমরা জানি 0.1%, কোনো কর্মের নয়। যেটা কোনো কর্মের নয় সেই পার্টটা হচ্ছে এইটা। এবারে যে 0.1% পার্টটা কোনো কর্মের নয়, কোনো প্রোটিন কোড করে না, কোনো কাজে লাগে না, আজকে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কিন্তু এই 0.1%, এই কোনো কর্মের নয়, এই পার্টটুকুটার জন্যই করতে পারছি। হতে পারে এটা অন্য কোথাও আর কোনো মানে কোনো কাজেই লাগে না, কোনো কাজের নয়, কিন্তু একটা জায়গায় কাজের। এই 0.1%-এর জন্যই বাংলা সিরিয়ালগুলো চলছে, আর এই 0.1%-এর জন্যই ডক্টর সালুকের ফরেনসিক টেস্ট চলছে। তাহলে এই 0.1%-এর একটাই বিশেষত্ব, সেই একটা বিশেষত্ব হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, শুধুমাত্র এইটুকুর জন্য। তাহলে এই 0.1%-এর এই যে সেগমেন্টটা, এই সেগমেন্টটার মধ্যে এখানে এক একটা বেস পেয়ার বা একটা সেট অফ বেস পেয়ার কতবার করে রিপিট হচ্ছে। এখানে রিপিট ইউনিট, এই রিপিট ইউনিটটাকে আমরা এখানে বলছি জাঙ্ক ডিএনএ। এই জিনিসটাকে আমরা বলছি জাঙ্ক ডিএনএ। জাঙ্ক মানে কি? আমরা ফোনে দেখি না জাঙ্ক ফাইলস থাকে, জাঙ্ক ফাইল। জাঙ্ক মানে হচ্ছে আবর্জনা, কোনো কাজের নয়। এই জন্যই আমি বললাম কোনো কাজের নয়, কারণ এটা অন্য কোনো কাজ করে না। জাঙ্ক ডিএনএ এটাকে বলা হয়। জাঙ্ক ডিএনএও যা, রিপিট ইউনিটও তা। আবার এর আরেকটা নামও আছে, এর আরেকটা নাম হচ্ছে স্যাটেলাইট ডিএনএ। স্যাট ডিএনএ এটা আমরা বলি, হ্যাঁ না? এটাকে আমরা কি বলি? স্যাট ডিএনএ। তাহলে যা জাঙ্ক ডিএনএ তাই স্যাট ডিএনএ, তাই রিপিট ইউনিট বা রিপিট ডিএনএ। তিনটা জিনিস একই, শুধু নাম আলাদা। তিনটা নাম নিয়ে বসে আছে কিন্তু কাজ একই, ব্যাপার একই। ক্লিয়ার? এরপরে আমরা আসবো এখানে একটা জায়গায়। এই যে আমি বললাম স্যাট ডিএনএ, এই স্যাট ডিএনএ এটা একটা ভাইটাল জায়গা, হ্যাঁ না? দেখো এই স্যাট ডিএনএ কিন্তু দু ধরনের, স্যাটেলাইট ডিএনএ দু ধরনের। একটা হচ্ছে মিনি স্যাটেলাইট, আরেকটা হচ্ছে মাইক্রো স্যাটেলাইট। মিনি স্যাটেলাইট, মাইক্রো স্যাটেলাইট। এবারে দেখ মিনি মানে কি আর মাইক্রো মানে কি। মিনি মানে ছোট, মাইক্রো মানে আরো ছোট। মিনি মানে ছোট, মাইক্রো মানে আরো ছোট। তাহলে দুটোই ছোট এখানে, কিন্তু এখানে যেহেতু একটা মিনি আর একটা মাইক্রো, মানে দুটো ছোটর মধ্যেই কথা বলা হচ্ছে, তাহলে এই দুটো ছোটর মধ্যে বড় কে? এই দুটো ছোটর মধ্যে বড় হচ্ছে মিনি, আর তারপরে ছোটটাকে মাইক্রো। মানে মিনি বড়, মাইক্রো ছোট। এই মিনি স্যাটেলাইট 15 to 60 বেস পেয়ার নিয়ে তৈরি হয়। মিনি স্যাটেলাইট 15 to 60 বেস পেয়ার নিয়ে তৈরি হয়, ওকে। আর মাইক্রো স্যাটেলাইট মোটামুটি 1 থেকে 8টা বেস পেয়ার নিয়ে তৈরি হয়। এই জন্যই আমি ছোট বড়র কথাটা বললাম। এখন ক্লিয়ার যে মিনি স্যাটেলাইট 15 থেকে 60টা বেস পেয়ার, মাইক্রো স্যাটেলাইট 1 থেকে 8টা বেস পেয়ার নিয়ে তৈরি হয়। আমরা এখানে যে কাজটা করব, আমরা এখানে করব এই মিনি স্যাটেলাইটকে নিয়ে কাজটা, মানে এই জায়গাটাকে নিয়ে।
মানে একটু একটু করে কিন্তু আমরা এর ভেতরে প্রবেশ করছি, তাই না? তাহলে এই 15 থেকে 60 বেশ পেয়ার যুক্ত যে মিনি স্যাটেলাইটটা আছে, এরপরে আমরা একটা জিনিস করবো, সেটা হচ্ছে ভিএনটিআর। এই নামটা আমরা শুনেছি, এই নামটা আমরা শুনেছি, মানে পড়েছি, এই জায়গাতেই আমরা পড়েছি। এই ভিএনটিআর জিনিসটা কি? ভিএনটিআর হচ্ছে ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটস। আমি যদি পুরো কথাটা বলি, ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস। রিপিট মানে তো বুঝে গেছি, রিপিট হবে, বারবার পুনরাবৃত্তি ঘটবে। ভ্যারিয়েবল মানে কি? ভ্যারিয়েবল মানে আলাদা আলাদা, নাম্বার মানে সেই আলাদা আলাদা জিনিসটা কতবার যাচ্ছে। তাহলে ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস। ট্যান্ডেম মানে কি? ট্যান্ডেম মানে হচ্ছে পর পর, মানে এটা যদি আমাদের একটা ডিএনএ হয় বা এটা আমাদের একটা যদি ক্রোমোজোম হয়, তাহলে এখানে 1 2 3 4 5 পাঁচটা দাগ কেটেছি আমি। ভিএনটিআর সবসময় পরপর থাকে, এখানে দুটো, এখানে চারটা, এখানে ছটা, এরকম হয় না। ভিএনটিআর মানে ও যেখান থেকে শুরু হবে কন্টিনিউ হয়ে পরে লাস্ট অবধি পৌঁছবে, পুরো সেটটা হচ্ছে ভিএনটিআর। এই জন্যই নামটা ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস। ট্যান্ডেম এই জন্যই। ক্লিয়ার আছে এতক্ষণ? ঠিক আছে। এই ভিএনটিআর এর গল্পটা বেশ ভালো, বেশ মজার, ঠিক আছে। মেন কর্মকাণ্ডটা যে ঘটাবে সে হচ্ছে এই ভিএনটিআর। এই ভিএনটিআর এবারে কি করবে দেখ। দেখো, তাহলে এতক্ষণ আমরা মোটামুটি জিস্ট বুঝে গেছি যে কি হয় কি না হয়। ভিএনটিআর বললাম যে পরপর পরপর রিপিট জিনিসগুলো থাকবে, এটাকে আমরা বলছি ভিএনটিআর। তাহলে এই ভিএনটিআর এর কাজটা কি? যা হয় এই ভিএনটিআর দিয়েই হয়, ভিএনটিআর দিয়েই হয়। এবারে পুরো প্রসেসটা আমরা বুঝবো। প্রথম যেটা পয়েন্ট ছিল আমাদের ডেফিনিশন বা এটার ডিটেলস আমরা পেয়ে গেছি, বুঝে গেছি। সেকেন্ডে যেটা আসছে যে এর প্রসেস এবারে হয়, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং হয় তো কিভাবে হয়, কিভাবে করা হয়, এই কিভাবে করা হয় আমরা আজকে দেখব। প্রথম এবারে একটা আমরা হাইপোথেটিক্যাল একটা কনসেপ্ট দেখি, ঠিক আছে। ধরো কোথাও একটা খুন হয়েছে, মানে মার্ডার হয়েছে কোথাও একটা। এই যে মার্ডার হয়েছে মানে ভিকটিম একজন আছে, আর যে মার্ডারার সে একজন হবে। তাহলে যাকে খুন করা হয়েছে সে ভিকটিম। ধরে নিলাম ভিকটিমের হাত থেকে বা গলা থেকে বা যেখানে হয়তো ছুরি দিয়ে মেরেছে, তাহলে সেখান থেকে আমরা কিছুটা ব্লাড স্যাম্পল পেয়েছি। কিছু তো ব্লাড থাকবে, মানে কিছু না কিছু প্রুফ তো থাকবেই। তো ব্লাড কিছু একটা ভিকটিমের বডি থেকে আমরা পেয়েছি, তাহলে সেই ব্লাডটাকে আমরা প্রথমে কালেক্ট করলাম, কারণ ব্লাড সেলের মধ্যে আমরা ডিএনএ পাবো। ব্লাডটা একটা সেল, ব্লাড সেলের মধ্যে থাকবে ডিএনএ, ডিএনএটাকে আমরা এখানে আইসোলেট করব। তাহলে যেখানে খুন হয়েছে সেই ভিকটিমের বডি থেকে আমরা একটা জিনিসকে ডিএনএটাকে আমরা কালেক্ট করে নিলাম। সেই ডিএনএটাকে কালেক্ট করার পরে এরপরে যাবে সেটা ফরেনসিক ল্যাবে। কে নিয়ে যাবে? কে নিয়ে যাবে? সালুকে নিয়ে যাবে। সালুকে নিয়ে এলো ফরেনসিক ল্যাবে। এই ফরেনসিক ল্যাবে এসে এরপরের বাকি ভবিষ্যৎ রচনাটা হবে। দেখ, ফরেনসিক ল্যাবে এসে এবারে কি করা হবে না, এই যে ডিএনএ, যে ব্লাড স্যাম্পলটা পাওয়া গেছে ভিকটিমের বডি থেকে, মানে ওকে আমরা এখন সাসপেক্ট হিসেবে ধরছি, যে ও এখন আমাদের সাসপেক্ট। কেমন? তাহলে এই যে সাসপেক্ট, এই ব্লাড স্যাম্পল থেকে আমরা একটা জিনিস দেখতে পাবো। কি দেখতে পাবো? এখানে আমরা কি করতে পারবো না, ধরে নিলাম যে ক্রোমোজোম যে 21 নিয়েছিলাম, তো আমরা এই ক্রোমোজোম 21 কে নিয়েই আমরা কাজ করব। ওই ব্লাড স্যাম্পলের মধ্যে ধরে নিলাম আমরা ক্রোমোজোম 21টা পেয়েছি, তাহলে ক্রোমোজোম 21 পেয়েছি। এই ক্রোমোজোম 21 এর মধ্যে ভিএনটিআর জিনিসটা কেন এত ইম্পর্টেন্ট আমরা বলছি। কেমন? তাহলে ভিএনটিআর এই কি পাবো এখানে ক্রোমোজোম 21 এর মধ্যে, ধরে নিলাম এখানে দুটো দাগ পাবো, এরকম করে নাম্বারিং করা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে নাম্বারিং করা আছে, ঠিক আছে। এবারে যখন ল্যাব টেস্টে দেখা যাবে তখন হয়তো এখানে আমরা দুটো দাগ পেলাম,
এই একটা 4-এ দাগ পেলাম, আর একটা হয়তো 6-এ দাগ পেলাম। এই দুটো দাগ পেয়েছি, আর কিচ্ছু না। শুধু আমরা কি পেয়েছি, এই যে একটা নাম্বারিং করা আছে একটা জায়গায়, এই প্লেটটার মধ্যে বা এই পেপারটার মধ্যে আমরা দুটো লাল ডট পেয়েছি বা দুটো দাগ পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কি বুঝবো? মানে আমরা তো যারা জানি না আমরা কিছুই বুঝতে পারবো না, কিন্তু বুঝবো এবার কি করে। দেখো, ভিএনটিআর এর ইন্ডিকেশন হচ্ছে এই জিনিসটা, মানে ভিএনটিআর কে ইন্ডিকেট করছে। 21 নম্বর ক্রোমোসোম আমাদের কটা আছে? দুটো আছে, একটা বাবার একটা মায়ের থেকে আসা। তাহলে যেটা বাবার থেকে এসেছে তখন আমি ধরে নিলাম যে সেখানে হয়তো এই রিপিট ইউনিটটা আমাদের আছে 5টা, বা হয়তো এখানে ধরে নিলাম 6টা। যেটা প্যারেন্টাল যে স্ট্র্যান্ড, একটা বাবার থেকে একটা মায়ের থেকে এসছে, তাহলে বাবার থেকে যেটা এসছে, ফাদারের থেকে যেটা এসছে, সেটাতে আমরা ধরে নিলাম যে 6টা দাগ পেয়েছি। আর যেটা মায়ের থেকে এসছে, সেই মায়ের থেকে আসাটাতে আমরা ধরে নিলাম এখানে 4টা দাগ পেয়েছি। এইটা হচ্ছে ভিএনটিআর। মানে একটা বাবার থেকে একটা মায়ের থেকে, এটা একইও হতে পারে বা এটা আলাদাও হতে পারে। এমন কোনো মানে নেই যে আলাদাই হতে হবে, মানে একটা 6 একটা 4ই হতে হবে, না। একটা 7 একটা 10 হতে পারে, একটা 2 একটা 4 হতে পারে, আবার একটা 4 একটা 4ও হতে পারে। বিভিন্ন নাম্বার, এই জন্যই ভ্যারিয়েবল, এই জন্যই ভ্যারিয়েবল। তো এখানে একটা 6 একটা 4। ওকে, তাহলে এই 6 আর 4-এর জন্য আমরা এখানে একটা 6-এ দাগ পেয়েছি আর একটা 4-এ দাগ পেয়েছি। তার মানে আমরা কি পেলাম? মানে যে ভিকটিমের দেহ থেকে আমরা যে ব্লাড স্যাম্পলটা কালেক্ট করেছিলাম, যাকে সাসপেক্ট হিসেবে আমরা ধরে রেখেছি, সেই সাসপেক্টের আমরা দেখলাম ম্যাচ করিয়ে যে সাসপেক্টের ব্লাড স্যাম্পল এটা, সেই সাসপেক্টের ব্লাড স্যাম্পলে আমরা ভিএনটিআর করলাম, মানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করছি। তাতে দেখলাম যে এখানে 6-4, আর যেটা আমরা ভিকটিমের বডি থেকে পেয়েছি, সেই ভিকটিমের বডি থেকে পাওয়া যেটা যে ডিএনএ, তার ব্লাড স্যাম্পল থেকে আমরা দেখলাম যে এখানে একটা 6-এ দাগ পেয়েছি, একটা 4-এ দাগ পেয়েছি। এখানে 6-4, এখানেও 6-4। আর কোনো জটিলতা নেই, আর কোনো জটিলতা নেই। ক্লিয়ার? এখানে বুঝে গেলাম যে সাসপেক্ট সেই আসল মার্ডারের, যাকে সাসপেক্ট ধরেছিলাম সেই মার্ডারটা করেছে। আর এখানে কোনো দ্বিধা নেই, কোনো দ্বিমত নেই, কিচ্ছু নেই। তাহলে এতটা শিওর হলাম কি করে? বা এই দাগগুলোর মানেটা কি? না, এই দাগগুলোর মানেটা হচ্ছে, এবারে দেখো, ওকে, এবারে দেখ পুরো প্রসেসটা এবারে আমরা বুঝবো, কেমন? তাহলে ভিএনটিআর জিনিসটা আমরা এতক্ষণ বুঝে গেলাম যে এটা কি। এবারে এটাকে আমরা কিভাবে কাজে লাগাবো সেটা দেখবো। চলো, প্রথমে আমরা যে ডিএনএটাকে পেয়েছি, সেই ডিএনএটাকে 1 নম্বরে আমরা কি করব? সেপারেট করব, মানে ডিএনএটাকে আলাদা করব। মানে ডিএনএটাকে আইসোলেট করে রাখলাম, আইসোলেশন হলো। ডিএনএটাকে আইসোলেট করে আমরা সেই রিপিট সিকোয়েন্সটা খুঁজবো, যে 0.1%টা হচ্ছে আজকের হিরো, সেই 0.1%-এর রিপিট সিকোয়েন্সটাকে আমরা খুঁজবো। রিপিট সিকোয়েন্স ফাইন্ড আউট। আলাদা করে মানে হচ্ছে আইসোলেশন, কেমন? ডিএনএটাকে আইসোলেট করা হলো, তারপরে রিপিট সিকোয়েন্স গুলোকে খুঁজে নেওয়া হলো। এবারে ব্যাপারটা কি হচ্ছে? রিপিট সিকোয়েন্স পেয়ে গেলাম আমরা। রিপিট সিকোয়েন্স পেয়ে যাওয়ার পর এটাকে কি করতে হবে? আমার তো এতটা লম্বা ডিএনএ, এই এতটা লম্বা ডিএনএটাকে আমাদের রিপিট সিকোয়েন্স কিছুটাই আছে, সেই কিছুটাই রিপিট সিকোয়েন্স আমাদেরকে আলাদা করতে হবে। আলাদা করার জন্য আমাদেরকে কাটতে হবে, কাঁচি ব্যবহার করতে হবে। কি কাঁচি? বায়োলজিক্যাল সিজার। কোনটা? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাট করা হয় রিপিট সিকোয়েন্সটাকে, মানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে পুরো সিকোয়েন্সটাকে কেটে নিলাম। এবার কাটার পরে আমরা ধরো এরকম জিনিসটা পেয়েছি, এটাতে বোঝাতে সুবিধা হবে। তাহলে এখানে ধরে নিলাম আমরা এখানে পরপর ভিএনটিআরস গুলোকে পেয়েছি। তাহলে এই ভিএনটিআরটাকে পাওয়ার জন্য আমাকে এখানে কাটতে হবে আর এখানে কাটতে হবে। তাহলে এই কাটার পরে আমরা এটা একটা সেগমেন্ট পেলাম, এটা একটা সেগমেন্ট পেলাম,
এটা একটা সেগমেন্ট পেলাম, তিনটে টোটাল পেলাম। এই তিনটে টোটাল যে পেলাম আমরা এবারে বুঝবো কি করে কোনটাতে ভিএনটিআর আছে? চোখে তো দেখতে পাবো না। চোখে দেখতে পেলে তো তাহলে এত কিছু করতেই হতো না। এত কীর্তি করাটা এই জন্যই যাতে আমরা চোখে দেখতে পাই। তাহলে ভিএনটিআরটাকে আলাদা করতে হবে। তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমরা প্রথমে কি করলাম, যে রিপিট সিকোয়েন্সটাকে আমরা কেটে নিলাম। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমরা রিপিট সিকোয়েন্সটাকে কাটলাম। ওকে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটার পরে যে সেপারেট করব, ওই তিনটে সেগমেন্ট থেকে যে ভিএনটিআর যুক্ত সেগমেন্টটাকে আমরা সেপারেট করব, সেই ভিএনটিআর যুক্ত সেগমেন্টটাকে সেপারেট করার জন্য আমরা 4 নম্বর প্রসেসে যাব। স্টেপ 4। স্টেপ 4 হচ্ছে আমাদের জেল ইলেকট্রোফোরেসিস। জেল ইলেকট্রোফোরেসিস। এই জেল ইলেকট্রোফোরেসিসটা কি? জেল ইলেকট্রোফোরেসিস মানে হচ্ছে সেপারেশন অফ রিপিট সিকোয়েন্স অ্যাকর্ডিংলি। এবার অ্যাকর্ডিংলি মানে এখানে জেল ইলেকট্রোফোরেসিস দিয়ে আমরা ডিএনএ এর লেন্থ ওয়াইজ বা ভিএনটিআর রিপিটস এর লেন্থ ওয়াইজ এটা কি হবে আমরা সেপারেট করতে পারবো। তাহলে জেল ইলেকট্রোফোরেসিস মানে জেল ইলেকট্রোফোরেসিস বিষয়টা এমনিতেই বোর্ডস এর জন্য বা নিটের জন্য একটা ভাইটাল একটা পয়েন্ট বা ভাইটাল একটা টপিক। জেল ইলেকট্রোফোরেসিস একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? এই জেল ইলেকট্রোফোরেসিস বা ডিএনএ ইলেকট্রোফোরেসিস করে আমরা কি পাবো? এখানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে যে সেগমেন্ট আমরা কেটেছি, কাটা সেগমেন্ট গুলো তো তিনটা আমরা আমাদের, তো এই তিনটা সেগমেন্ট থেকে সেপারেট করব আমরা রিপিট সিকোয়েন্সটাকে, ভিএনটিআর যুক্ত সিকোয়েন্সটাকে সেপারেট করব জেল ইলেকট্রোফোরেসিস দিয়ে। তাহলে সেপারেশন অফ সিকোয়েন্স ভায়া জেল ইলেকট্রোফোরেসিস। স্টেপ 5, এর পরে কি করব? ডিএনএ যে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার এটা আমরা জানি। এই ডাবল হেলিক্যাল স্ট্রাকচারটাকে যতক্ষণ না আমরা খুলতে পারছি, প্যাচটা খুলে যতক্ষণ না একটা একটা আলাদা করতে পারছি, ততক্ষণ কোনো কাজ হবে না। এরপরে আমরা করব ডিনেচারেশন। ডিনেচারেশন বা ডিন্যাচুরেশন, যে যেটা বলে হলো। ডিন্যাচুরেশন করার পরে এবারে কি হবে? পুরো যে আমরা জেল ফোরেসিস টেকনিকটা যে করেছিলাম, মানে জেল ইলেকট্রোফোরেসিস, এখানে আমরা কি করব, যে এখানে আমরা দুটো তড়িৎদ্বার দেব, একটা ক্যাথোড একটা অ্যানোড। কারণ ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জড, তাহলে নেগেটিভলি চার্জড হওয়ার জন্য একদিকে ক্যাথোড দিলাম, একদিকে অ্যানোড দিলাম। তাহলে ও স্বভাবতই তাহলে লেন্থ ওয়াইজ ছুটে যাবে যার যেখানে যাওয়ার, নেগেটিভলি চার্জড। এই কারণে জেল ইলেকট্রোফোরেসিস করেছি। এবারে পুরো সেটটাকে মানে এক্সপেরিমেন্ট আমরা ঠিক যেটাতে করছি, সেই এক্সপেরিমেন্ট করার সময় পুরো সেটটাকে আমরা শিফট করব একটা পেপারে, অন্য একটা পেপারে। সেই পেপারটাকে আমরা বলবো নাইট্রোসেলুলোজ পেপার। নাইট্রোসেলুলোজ পেপার। নাইট্রোসেলুলোজ পেপারে পুরো এক্সপেরিমেন্টটাকে আমরা কি করব, পুরো সেটটাকে আমরা শিফট করালাম। এই নাইট্রোসেলুলোজ পেপারে আমরা যখন পুরো কাজটা করব, এই টেকনিকটাকে বলা হচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে সাদার্ন ব্লটিং। এটাকে বলা হয় ব্লটিং টেকনিক। তাহলে নাইট্রোসেলুলোজ পেপার দিয়ে আমরা কি করব? সাদার্ন ব্লটিং। সাদার্ন ব্লটিং। এই জায়গাটাতে আমি আরেকবার আসবো, হ্যাঁ না? এই জায়গাটাতে সাদার্ন ব্লটিং টেকনিকে আমরা আরেকবার আসবো। এখানে আমরা পরে 2-3টা জিনিস আরো বলবো, আগে এই প্রসেসটা কমপ্লিট করে নিই। নাইট্রোসেলুলোজ পেপার, এই নাইট্রোসেলুলোজ পেপারে সাদার্ন ব্লটিং করার পরে এরপরে আমরা কি করব না, প্রোব ইউজ করব। প্রোব মানে কি? প্রোব মানে হচ্ছে একটা ইন্ডিকেটর ধরে নিতে পারি, বা এটা একটা নন স্যাম্পল। প্রোব হচ্ছে একটা ভিএনটিআর কে প্রোব হিসেবে ইউজ করব, আর সেই প্রোবটা হচ্ছে আমাদের একটা নন স্যাম্পল বা এটা একটা ইন্ডিকেটর, ঠিক আছে? তাহলে এখানে আমরা ইউজ করব প্রোব। use VNTR as a probe, probe হিসাবে VNTR কে ইউজ করব। ওকে, লাস্টে এবারে কি করব? প্রোব যখনই আমরা দিয়ে দিয়েছি, মানে প্রোবটা কি করব, আমরা ওই VNTR এর গায়ে গায়ে আটকে দেব। প্রোব দিয়ে দিলাম, তাহলে আটকে যাবে। এবারে যেখানে প্রোব দিয়ে দিয়েছি, এর পরের কাজটা কি হবে? অটো রেডিওগ্রাফি আমরা করব। অটো রেডিওগ্রাফি। এই অটো রেডিওগ্রাফিটা কি?
অটো রেডিওগ্রাফি খানিকটা এক্সরে এর মতো, মানে এক্সরে মেশিনের মতো, ঠিক আছে? এর উপর দিয়ে এক্সরে চালনা করা হয়। অটো রেডিওগ্রাফির উপরে আমরা এক্সরে চালনা করব। এক্সরে চালনা করলে কি হবে, যাদের গায়ে প্রোব আটকে গেছে সেই প্রোব যুক্ত সিকোয়েন্স গুলো এখানে কি হবে, লাইট জ্বলবে, আলো আলো দেখা যাবে। এখানে যেটাতে আলো দেখা যাবে সেই জিনিসগুলোকে এবারে আমরা দেখতে পাবো। আর যেহেতু এক্সরে মানে পুরোটাই ব্ল্যাক, পুরোটাই অন্ধকার, আমরা দেখবো কালো দেখা যাবে। কালোর মধ্যে এবারে যেখানে আলোটা ফুটবে, আলোটা জ্বলবে, সেই জায়গাগুলোতে আমরা এবারে চোখটা অটোমেটিক্যালি সেখানে যাবে। তাহলে লাস্টে আমরা করব অটো রেডিওগ্রাফি, মানে রেডিও লেভেলড এবারে করা হয়। লাস্টে আমরা যদি বলি তাহলে রেডিও লেভেলড করা হবে, এটা দিয়ে রেডিও লেভেলিং। ঠিক আছে, রেডিও লেভেলিং। ওকে, এখানে খুব একটা এটা দেখা যাচ্ছে না, আমি এটা মুছে পরে সাইডে লিখছি, কেমন? এটা লাস্টে না লিখলেও চলবে। অটো রেডিওগ্রাফিটাই লাস্ট, মানে একটা পয়েন্ট, লাস্ট স্টেপ হচ্ছে অটো রেডিওগ্রাফি। এই লাস্ট অটো রেডিওগ্রাফিতে আমরা কি করব, রেডিও লেভেলিং করা হয়। রেডিও লেভেলিং মানে আমরা এবারে দেখতে পাবো চোখে, এবারে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে অটো রেডিওগ্রাফি টেকনিক। ব্লু ব্লু লাইট জ্বলবে, এটাকে বলা হয় অটো রেডিওগ্রাফি। এইটা হচ্ছে আমাদের পুরো ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এর বিষয়টা। আমি চেষ্টা করলাম আধ ঘন্টার মধ্যে এটাকে শেষ করার, মানে পুরো টপ টু বটম কভার করার চেষ্টা করেছি আধ ঘন্টার মধ্যে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং জিনিসটা কি, প্রথমে বললাম ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট মানে এটা কোনো ফিঙ্গারপ্রিন্টের কোনো সিমিলার জিনিস নয়, কিন্তু সিমিলারিটি একটাই জায়গাতে, ফিঙ্গারপ্রিন্ট সবার আলাদা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টও ঠিক সবার আলাদা, তাই এটাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বলা হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, দুটো পয়েন্ট, একটা আমি বলেছি ব্লটিং টেকনিক নিয়ে বলবো, আরেকটা জিনিস আমি বলছি, এই যে আমি বললাম যে ফিঙ্গারপ্রিন্ট সবার আলাদা, হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট সবার আলাদা ঠিক কথা, কিন্তু কাদের সেম হয়? ফিঙ্গারপ্রিন্ট কিন্তু একটা ক্যাটাগরি আছে যাদের ফিঙ্গারপ্রিন্ট সেম, মানে যাদের সবকিছু সেম তাদেরই সেম হয়। তাহলে কাদের সবকিছু সেম হয়? যারা আইডেন্টিক্যাল টুইনস হয়, মোনোজাইগোটিক টুইনস যারা হয়, আইডেন্টিক্যাল টুইনস যারা হয়, যমজ যেটাকে আমরা বলি, তো যারা যমজ হয় তাদের কিন্তু সমস্ত কিছু সেম, সিমিলারলি তাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট একই হবে। ওকে, এবারে তাদের ছাড়া বাকি সবার ক্ষেত্রে আলাদা। তাহলে একটা জিনিস ক্লিয়ার করলাম। সেকেন্ড যেটা আমরা বললাম যে ব্লটিং টেকনিক। এই ব্লটিং টেকনিকটা কি, শুধু সাদার্ন ব্লটিং ই নেই, আরো দুটো ব্লটিং টেকনিক আছে। একটা হচ্ছে সাদার্ন ব্লটিং, যেটাতে আমরা ডিএনএ কে আইসোলেট করতে পারবো, ডিএনএ কে রেকগনাইজ করবো, মানে এখানে ডিএনএ নিয়ে কাজ করব। আরেকটা হচ্ছে নর্দার্ন ব্লটিং। এই নর্দার্ন ব্লটিং জিনিসটা হচ্ছে যেখানে আমরা নর্দার্ন ব্লটিং মানে, সাদার্ন ব্লটিং মানে ডিএনএ, নর্দার্ন ব্লটিং মানে আরএনএ। নর্থ সাউথ অপোজিট পোল দুটো, নর্থ সাউথ, তাহলে একটা ডিএনএ হলে আরেকটা আরএনএ হবে। সাদার্ন ব্লটিং মানে ডিএনএ, নর্দার্ন ব্লটিং মানে আরএনএ। আরেকটা আছে ওয়েস্টার্ন ব্লটিং। ওয়েস্টার্ন ব্লটিং, ওয়েস্টার্ন ব্লটিং মানে হচ্ছে প্রোটিন, প্রোটিনকে নিয়ে কাজ করা হয়, যেখানে প্রোটিন সেপারেশন হয়। প্রোটিন, তাহলে ডিএনএ, সাদার্ন ব্লটিং, আরএনএ, নর্দার্ন ব্লটিং, প্রোটিন, ওয়েস্টার্ন ব্লটিং। ইস্টার্ন ওয়েস্টার্ন কিছু নেই আর, হ্যাঁ না, এই তিনটাই যথেষ্ট। ইস্টার্নকে আবার টানতে হবে না। সাদার্ন ব্লটিং, নর্দার্ন ব্লটিং, ওয়েস্টার্ন ব্লটিং। ব্লটিং টেকনিক শেষ, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট শেষ, পুরো থিওরি শেষ। যতটা আমি চেষ্টা করলাম যতটা সম্ভব ক্লিয়ার করে তোমাদেরকে বোঝানো যায়। যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই ক্যাপশনে আমি কমেন্ট বক্সে দেখতে চাই। ওকে, আচ্ছা, এরপরে লাস্ট আমার এখানে একটা কোশ্চেন থাকছে সবার কাছে। কোশ্চেনটা হচ্ছে এটাই যে আমরা এখানে ক্রোমোজোম 21 নিয়েছি, মানে 21 নম্বর ক্রোমোজোমকে নিয়ে কাজ করেছি, তাই তো? এই 21 নম্বর ক্রোমোজোম সংক্রান্ত একটা ডিজিজ আছে, এই জেনেটিক্স চ্যাপ্টারে একটা ডিজিজ আছে। 21 নম্বর ক্রোমোজোমের জন্য দায়ী ডিজিজ কোনটা, মানে 21 নম্বর ক্রোমোজোম থেকে কোন রোগটা দেখা যেতে পারে? এই কোশ্চেনের আনসারটা আমাকে সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তবে পরে আমি নেক্সট ভিডিওর জন্য রেডি হব। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।